সম্মানিত যাত্রী সাধারণ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যেগুলো দেখাচ্ছে এই যে এইগুলো, হ্যাঁ শনিবার থেকে ইলিশ আসবে। আর এখন আমরা যেহেতু ইলিশ পাচ্ছি না, সেহেতু কোরাল মাছ খাবো। কোরাল আর আছে আপনার এই যে রূপচাঁদা, দুইটা কোরাল মাছ, একটা চলছে ফ্রাই। পদ্মার না অন্য কোথাকার? পদ্মা এটা। ও এটা পদ্মা নদী না? আমি তো ভাবছি এটা কীর্তিন আসা। মা পদ্মা ঘাট। হ্যাঁ এগোটা 800 টাকা। 800? কম হয়েছে, কম কম 200 টাকা বাড়ায় চান। কত দিবেন? 1000 দিব। দেন, ঠিক আছে। আমরা নৌকা রিজার্ভ নিয়েছি। এইটা হচ্ছে শিমুলিয়া ফেরিঘাট, লঞ্চ ঘাট, স্পিড ঘাট যেটাই বলেন না কেন। MV-Ain রিভার ক্রুজ এখন নোঙ্গর করে বসে আছে। যে যার নদী খননের জন্য যেগুলা পদ্মা সেতুর কাজের সময় নিয়ে আসা হয়েছিল সেগুলাও আছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমি আজকে মধুমতি এক্সপ্রেস ট্রেন হয়ে পদ্মা সেতুতে বা পদ্মা সেতু দেখতে যাব এবং পদ্মা সেতুর আশেপাশে যে দর্শনীয় জায়গাগুলো আছে এই জায়গাগুলো পরিদর্শন করব এবং সেই সাথে সাথে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী এই মধুমতি এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন যে স্টেশনগুলো আছে এই স্টেশনগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেবো। বিশেষ করে আমি যাচ্ছি আসলে কীর্তিন আসার ইলিশ খাওয়ার জন্য পদ্মা সেতুতে, এবং পদ্মা সেতুর আশেপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো। আপনারা সবাই সঙ্গেই থাকুন, ধন্যবাদ। আমি এখন রয়েছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। এখন সময় সকাল 6:30। আর কিছু সময় পরে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী থেকে ছেড়ে যাবে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। রাজশাহী রেলওয়ে স্টেশনটি 1930 সালে প্রতিষ্ঠিত হয় এবং আজকের যে অবকাঠামো দেখতেছেন এটা 2003 সালে তৈরি করা হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনে মোট 8টি প্ল্যাটফর্ম রয়েছে এবং এখানে যে স্থাপনাটা দেখতেছেন আপনারা, এটার যে অবকাঠামো, এটা ঢাকা এবং চট্টগ্রামের পরে তৃতীয় গুরুত্বপূর্ণ স্টেশন রাজশাহী রেল স্টেশন। আমরা যে ট্রেনটিতে ভ্রমণ করব এটি ইন্দোনেশিয়া থেকে আমদানি করা। ট্রেনটি যাত্রা শুরু করে দিয়েছে। শীতের সকালে মিষ্টি সূর্যের আলোতে দারুণ লাগছে। ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ঈশ্বরদী রেল জংশন। রাজশাহী থেকে এই পথের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টার মতো। আমাদের সামনে রয়েছে আব্দুলপুর জংশন স্টেশন। উত্তরবঙ্গের যতগুলো ট্রেন যায় সবগুলো ট্রেন আব্দুলপুর স্টেশনে যাত্রা বিরতি নেয়। আব্দুলপুর স্টেশনের বিখ্যাত খাবার লুচি এবং আলু ভাজি। শীতের সকালের মিষ্টি রোদে চায়ের সাথে আমাদের ট্রেন জার্নিটি খুবই উপভোগ্য। আমাদের পরবর্তী স্টেশন ঈশ্বরদী জংশন। ঈশ্বরদী জংশন স্টেশন। আমরা এখন অবস্থান করছি ঈশ্বরদী জংশন স্টেশনে। রাজশাহী ঢাকার মধ্যে চলাচলকারী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এখন অবস্থান করছে ঈশ্বরদী জংশন এবং ঈশ্বরদী একই সাথে জংশন স্টেশন এবং ইয়ার্ড। এটা ব্রিটিশ আমল থেকে অনেক পুরাতন এবং একটা প্রাচীন স্টেশন। এটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাবনা পৌরসভাতে এবং এখানে প্রায় 20 মিনিটের মতো যাত্রা বিরতি দিয়ে থাকে। ঈশ্বরদী থেকে 10 মিনিট সময় লাগে পাকশি স্টেশনে পৌঁছাতে। ট্রেনের জানালা থেকে দেখতে পাবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার, দেখতে চমৎকার লাগবে। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে আমরা আশাবাদী যে আমাদের বিদ্যুতের যে ঘাটতিটা আছে আমরা সেই ঘাটতিটা পূরণ করতে পারবো। এবং এখন পাকশি প্লাস লালন শাহ সেতু, হার্ডিন্স ব্রিজ সব মিলিয়ে এখন এই জায়গাটা একটা পর্যটন এলাকা হয়ে গেছে এবং এখানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে অনেকেই ঘুরতে আসে এবং এইখানকার যে জায়গাটা এটা সবাই উপভোগ করে।
কুলিং টাওয়ার থেকে শুরু করে হার্ডিং ব্রিজ এবং লালনচা সেতু। আমরা চলে আসছি হার্ডিং ব্রিজে। এই ব্রিজ থেকে একই সাথে দেখা যাচ্ছে রেল সেতু এবং লালনচা সেতু। রেল নিয়ে কথা উঠলে সেখানে হার্ডিং ব্রিজের কথা উঠবে না, এটা কখনোই হয় না। পাকশি রেলওয়ে স্টেশন চালু হয় 1915 সালে এবং এটা নির্মাণ শুরু হয় 1910 সালে। যুগান্তকারী এই স্টেশনটি নির্মাণ করতে প্রায় 24,000 শ্রমিক নিরলস কাজ করে এবং এই সেতুটি নির্মাণ করতে খরচ হয় প্রায় 32,168 টাকা। সেতুটার যে অবকাঠামো তা এখনও ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে। আমরা পাকশি স্টেশন হার্ডিং ব্রিজ পার হয়ে আমাদের গন্তব্য ভেড়ামারা স্টেশন। পাকশি থেকে আসতে সময় লাগে 15 মিনিট। এই 15 মিনিট যাত্রাটা খুবই সুন্দর। দুই ধারে সবুজের গাছ এবং ফসলের মাঠ। এখানে প্রায় 3 মিনিটের যাত্রা বিরতি দিয়ে থাকে। পাকশি থেকে আসতে 15 মিনিট সময় লাগছে এখানে, এবং এখানে 3 মিনিটের যাত্রা বিরতি। পোড়াদাহ বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন। এটা ভারত মহাদেশ যখন ছিল তখন থেকে বাংলাদেশের সাথে যোগাযোগের একটা অন্যতম মাধ্যম ছিল এই পোড়াদাহ জংশন। আমরা রাজশাহী ঢাকার মধ্যে চলাচলকারী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন করে ঢাকা যাচ্ছি এবং পদ্মা সেতুতে আমরা নামবো। তো এই ট্রেনটা প্রায় পোড়াদাহ জংশনে এসে ট্রেনটার ইঞ্জিন ঘুরিয়ে নেওয়া হয় এবং এখানে প্রায় এই পোড়াদাহ জংশনটা আপনার 150 বছরের পুরনো, 150 বছর বা তারও অধিক একটা পুরানো স্টেশন জংশন, যা রেল যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলে আসছে। এত বছরের পুরাতন স্টেশনের যে প্ল্যাটফর্মের অবস্থা দেখেন, এখনও এত বছর পর পুরনো হয়ে যাওয়ার পরও স্টিল দাঁড়িয়ে রয়েছে এবং সেটা আগের মতো। সামান্য কিছু সংস্কার কাজ করা হয়েছে, তারপরেও স্টেশনটার এই অবস্থা। কয়টা বাদাম বিক্রি হয়? 300, 400? আচ্ছা, তা তোমরা কি সবাই ফ্যামিলি সবাই বিক্রি করো নাকি তুমি একাই? বাবা 10 টাকা একাই বিক্রি করো না তোমার সাথে আব্বু আম্মু আছে? একাই বিক্রি করো? তুই কোথা থেকে নিয়ে আসো? হ্যাঁ, যাত্রা বিরতির মাঝেই ইঞ্জিন পরিবর্তন চলছে। প্রত্যেকটা স্টেশনের অনেক জনবহুল এবং সবাই তাদের অফিসগামী আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য এই একমাত্র রেল বাহনটিকেই তারা যোগাযোগের ব্যবস্থা হিসেবে নিয়েছে। এবং আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং মধুমতি নদীর উপর দিয়ে মধুমতি ট্রেনটি চলেছে ঢাকার উদ্দেশ্যে। ট্রেনের সেই ঝনঝনানি শব্দ, আকাশের উদ্যোগ। ট্রেনটির সামনে স্টেশন কুমারখালী স্টেশন। কুমারখালী স্টেশন যাইতে হাতের ডান দিকে যে রাস্তাটা, এটা খুবই মারাত্মক, কারণ ভ্যান, ট্রাক বা মোটরসাইকেল ট্রেনের মধ্যে ঢুকে যেতে পারে। এটা আসলে প্রশাসনের সুদৃষ্টি দেওয়া উচিত যে ট্রেনের পাশে এরকম রেল লাইন খুবই মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে। আমাদের যাত্রার মধ্যে আরেকটি ট্রেন আমাদেরকে জায়গা দেয়, আমরা সেটাকে পাস করে চলে আসি এবং যাত্রা বিরতি, এই বিরতির মাঝে আরেকটি ট্রেন লাইন ক্রস করে আমাদেরকে এবং সেটি গোয়ালন্দ থেকে ছেড়ে আসে এবং আমরা জানালা দিয়ে একটা দৃশ্য দেখতে পাই। খুব পুরাতন একটি মঠ, আসলে এটা কি আসলে আমার জানা নেই, অনেককে জিজ্ঞাসা করছিলাম কিন্তু পারি নাই। এই ভিডিওটার করার উদ্দেশ্য হচ্ছে যে একটা গাছ মানুষকে কিভাবে ছায়া দেয়। আপনারা দেখতেছেন এই প্ল্যাটফর্মের কোথাও গাছ নেই, কিন্তু একটা জায়গায় গাছ আছে এবং সেই গাছের নিচে সবাই বসে আছে এবং এটাই তার প্রমাণ গাছের, যে গাছেরও প্রাণ আছে এবং সে প্রাণ দিয়ে, অক্সিজেন দিয়ে, সব কিছু দিয়ে
মানুষকে সহায়তা করে। আমরা এখন আবার যাত্রা শুরু করে দিয়েছি এবং এই স্টেশন পার হওয়ার পরে ট্রেনের যে বাঁকটা আছে এটা খুবই সুন্দর আর কি, পুরো বগিগুলো দেখা যায় এখান থেকেই। আর ট্রেনের ভেতরের যে অবস্থা আছে এটা দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা। ভাগ্যক্রমে আমরা এমন একটা ট্রেনে উঠে পড়ছি যে ট্রেনের পুরো ট্রেনটাই অপরিষ্কার অপরিচ্ছন্ন, মানে এক কথায় বলে শেষ করা যাবে না। ফ্যানটার ভেতর থেকে যে বাতাস আসবে সেই বাতাসটাও কেউ পাচ্ছে না, এতটা পরিমাণ ময়লা, এতটা পরিমাণ ধুলা, যেটার কথা বলে শেষ করা যাবে না। তা চলে আসছি ভাঙা থেকে এক্সপ্রেসওয়ে আছে, আমরা ভাঙাতে চলে আসছি এবং এটার পরবর্তী স্টেশন আছে যেটা, সেখানে লোকজন অনেক বেশি আকারে নেমে গেল এবং ট্রেনটা আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করলো এবং আমরা পরবর্তী স্টেশনটির জন্য কালুয়া নদী পার হই। এটা রাজবাড়ী রেলওয়ে স্টেশন, যেটা চালু হয় 1871 সালে এবং এখানে প্রায় 15 মিনিটের ব্রেক থাকে। আর আমাদের এখন সময় প্রায় 11টা বেজে 14 মিনিট। ট্রেন আবার যাত্রা শুরু করে দিয়েছে পরের গন্তব্য পাচুর স্টেশন। ট্রেন ভাঙা এক্সপ্রেসওয়ে পর্যন্ত ট্রেন এবং উপর দিয়ে এক্সপ্রেসওয়ে এবং এটার নিচ দিয়ে আমরা যাচ্ছি এবং ডান দিকে অনেক কাশফুলগুলো দেখতে খুব চমৎকার লাগছে এবং আমরা কালুয়া নদী পার হচ্ছি। এই নদীটার নাম কালুয়া। সম্মানিত যাত্রী সাধারণ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। রাজশাহী ঢাকার মধ্যে চলাচলকারী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই মাওয়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অবতরণ করবে। আপনারা যারা আপনাদের মালামাল গুছিয়ে নিন, কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। বাংলাদেশ রেলওয়েতে ভবনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দূর থেকে দেখা যায় স্বপ্নের সেই পদ্মা সেতু, যেটার ওপর দিয়ে প্রথমবারের মতো ট্রেন জার্নি করব। এটা আসলে একটা অসাধারণ অনুভূতি। ট্রেনের মধ্য থেকে পদ্মা সেতুর যে দৃশ্য অসাধারণ, ট্রেনের জানালা দিয়ে বাহিরের দৃশ্য মনোমুগ্ধকর, একটা অসাধারণ অভিজ্ঞতা পদ্মা সেতু ভ্রমণ। এই সেতুর মধ্যেই নিহিত আছে দক্ষিণাঞ্চল মানুষের সুখ দুঃখ জীবন সংগ্রাম। আমরা সেতু পার হয়ে গেছি এবং সেতু পার হতে সময় লাগছে আমাদের 6 মিনিট। 120 কিলোমিটার পার আওয়ারে এই সেতু পার হয়েছে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। এক পাশে এক্সপ্রেসওয়ে আর এক পাশে ট্রেন। অসাধারণ দৃশ্য, চমৎকার দৃশ্য, সম্ভব সুন্দর। আমরা পৌঁছে গেছি মাওয়া রেলওয়ে স্টেশনে। এই মাওয়া রেলওয়ে স্টেশন, এখানে আমরা নামছি এবং এখান থেকে আমরা শিমুলিয়া ঘাটে যাব। সেখানে পদ্মা নদী এবং পদ্মা ব্রিজ দুইটা উপভোগ করব এবং আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এখান থেকে ভাড়া 30 টাকা করে, শিমুলিয়া ঘাট ভাড়া 30 টাকা করে। অটোওয়ালারা খুব টানা হেঁচড়া করে, এটা আপনারা খেয়াল করে ভাড়া ঠিক করে তারপরে উঠবেন। এটা হচ্ছে শিমুলিয়া ঘাটে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা শিমুলিয়া ঘাটে যাব। রাস্তার দুই পাশে কাশফুল ফুটে আছে, অনেক সুন্দর একটা দৃশ্য। এই পাশে ছোট রোড আর ডান দিকে হাইওয়ে রোড। এক্সপ্রেস রেস্টুরেন্ট, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফরচুন, কাঁচা লঙ্কা, ইলিশ বাড়ি রেস্টুরেন্ট। ফেরিঘাট এখন রেস্টুরেন্ট হয়ে গেছে। আমরা দুপুরের খাবার খাবো নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই দুপুরের খাবারটা খাবো। আমরা আছি নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শিমুলিয়া ফেরিঘাটে। কোরাল মাছ যেগুলো দেখাচ্ছে, এই যে
ইলিশ তো শনিবার থেকে আসবে। এগুলো হ্যাঁ শনিবার থেকে ইলিশ আসবে। আর এখন আমরা যেহেতু ইলিশ পাচ্ছি না সেহেতু কোরাল মাছ খাবো। কোরাল আর আছে আপনার এই যে রূপচাঁদা সাইজ ছোট, অনেক কত দিনের আমরা ডেলি শেষ হয় ডেলি আনি সকালে। ডেলি শেষ হয়ে যায় ডেলি আনে। এখানে আছে এখানেও কোরাল আছে, যে পাঙ্গাস আছে। পাঙ্গাস কি নদী? ডিম আছে জি, নদীর না ভাইয়া। এই কোরাল তাহলে কত? ডাঙ্গার কোরাল কোরাল, একটা কোরাল 1000 টাকা। আমরা এটা পুরো ভাইজা দিই, লেজের ভর্তা করে দিই, মিক্স সালাদ বানাই দিই। হ্যাঁ আচ্ছা আবার যদি কেউ কারি খেতে চায় কারি করে দিই, কিন্তু কারির টাকার আলাদা 200 টাকা। আচ্ছা, তাহলে এটা কত কেজি? এটা কেজি পরে ধরেন 900 টাকা। 900 টাকা, তাহলে 800 900 1000 টাকা পড়বে সাইজ ভেদে। আপনারা চাইলে দাম দর করে নিতে পারবেন। আর এটা হচ্ছে আপনি রূপচাঁদা মাছ। রূপচাঁদা কত? 250 টাকা। রূপচাঁদা 250 টাকা পিস, আপনি ভেজে দিবে। আপনি এটা দেখে নেবেন। এই যে আমরা দুইটা কোরাল মাছ নিচ্ছি আর কি। এই দুইটা কোরাল মাছ 1600 টাকা নিচ্ছে। এবং এটা দিয়ে আমরা ভাজি খাবো, এবং ভাজি লেজ ভর্তা এবং তার সাথে মশলা। ভালো লাগবে। একটা আমরা কোরাল কারি করছি, কারি হবে আর কারি মশলা। আর এই কোরালটা হবে ফ্রাই হবে। যেহেতু ইলিশ ধরা বন্ধ আছে সেহেতু আমরা কোরাল খাচ্ছি। যেটা ফ্রাই হবে আর কি, এটা 14 পিস হয়েছে। মাছ আসলে আমার বেশি পছন্দ না, তাই মাছের যে ব্লাড রক্ত যেটা কাটলে বের হয় সেটা কোনো কিছুই নাই, একদম সাদা হয়ে আছে। এই যে মাছের অবস্থা ফ্রিজে থেকে একবারে অবস্থা খারাপ। দুইটা নিচ্ছি, একটাতে 13 পিস হয়েছে, আর ওই যে লেজ আর মাথা আছে। এটা হবে আপনার থেকে কারি হবে, এটা হবে কারি। আর এটা হবে আপনার ফ্রাই, এটা হবে ফ্রাই আর এটা হবে কারি। কোরাল মাছ কাটিং করে নেওয়ার পর লবণ মাখিয়ে দিয়ে পরিষ্কার করার জন্য আর কি লেবু দেওয়া হয়েছে, যাতে ভালো হয়ে। টোটালটা অনেক ভালো করে ধোয়া হয়েছে, কারণ লেবু দেওয়া হয়েছে এবং সাথে লবণ দেওয়া হয়েছে, যাতে ময়লা যেগুলো আছে সেগুলো সহজেই কেটে যায়। এই জন্য লেবু এবং লবণ দিয়ে ওয়াশ করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে বেগুন ভাজি হবে। এগুলো আমরা আপেল বেগুন বলি, আর এখানে এরা গোল বেগুন বলছে। এটা পার পিস 30 টাকা। আপনি 30 টাকা মনে করছেন, এই পুরা বেগুনটা 30 টাকা না, এখান থেকে যত ফালি হবে প্রত্যেকটা 30 টাকা। মিনিমাম 5টা ফালি হতে পারে এটা, তাহলে 3 5 15। একটা বেগুনের দাম 150 টাকা। নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা শিমুলিয়ায় অবস্থিত। এটা হচ্ছে আপনারা যেটা দেখছেন ওটা ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ভেতরের অবস্থা। এখানে মাছের বা অন্যান্য যে আইটেমগুলো রান্না হয় পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই আছে। আর এই পাশে হচ্ছে চুলা, যেটা আমরা কারি করতে দিছে আছে, কারি মশলা, সেটা আপা রান্না করতেছে। এটা হচ্ছে কারি মশলা। দেখেই আসলে জিভে জল আসার মতো অবস্থা, ফ্লেভারটাও খুব ভালো লাগতেছে। তবে আমার মনে হচ্ছে কিছু একটা কম, যদি এখানে এই যে কাঁচা যেই মরিচটা দিচ্ছে সেটার সাথে যদি পাকা টমেটো দেওয়া যেত, পাকা টমেটো দিলে আরও সেটা মনে হয় আরও বেশি ভালো বা আরও ভালো স্বাদ লাগতে পারত। তবে আমার মনে হচ্ছে রান্নাটা ভালো হবে। এটা কী মাছ বুঝতে পারি, দুইটা কোরাল মাছ, একটা চলছে ফ্রাই। এখানে আপনাদের বলে রাখি, আপনারা যখন মাছ কিনবেন অবশ্যই মাছের সাথে যাবতীয় সব কিছু আপনি তাদের সাথে মিউচুয়াল করে নেবেন, যে মাছের দাম এত, ভেজে দেওয়া এত, ভর্তা করে দেওয়া এত, কারি করে দেওয়া এত, মানে টোটালটাই আপনার মিউচুয়াল করে দেন তারপর মাছ কাটিংয়ে দেবেন। তাছাড়া সমস্যা হতে পারে, ঝামেলা হতে পারে, কারণ দুজনের মিউচুয়ালে যে কোনো কাজ সেটা ভালো হয়। এই জন্য আগে সব কিছু মিউচুয়াল করে নিয়ে দেন সেটা খাওয়ার জন্য প্রসেসে পাঠাবেন। আমরা এই যে কোরাল মাছের লেজগুলো নিয়ে আসছি, এখন ভর্তা হবে। এই যে উনি সবগুলো
গ্লাস দিয়ে একবার মাথা দিয়ে দিচ্ছে কাঁটা সহ। মাছের কাঁটাগুলো বেছে নেওয়া হয়েছে, আর পেঁয়াজ দেওয়া হয়েছে পরিমাণ মতো, লবণ দেওয়া হয়েছে, মরিচ যেটা পাউডার করে নিয়ে আসে সেটা দেওয়া আছে। আর এটা হচ্ছে কেউ যদি ভাতের সাথে খেতে চাই ভাজি করা, কম জালালা শুকনা মরিচ, সালাদ, মিক্সড সালাদ, আর এই হচ্ছে ভর্তা। মিক্সড সালাদ কত করে? তো আমরা শিমুলিয়া ফেরিঘাটে আসছি, তো সারাদিন এখানেই থাকবো, ঘোরাঘুরি করবো। তো আমরা দুপুরের খাবারটা খাবো নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে রূপচাঁদা মাছ 300 টাকা, পোয়া 250। আর এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে, বাদাম ভর্তা, কালিজিরা ভর্তা, তারপরে শুটকি মাছ ভর্তা, আলু ভর্তা। আলু ভর্তা 20 টাকা, বাকি যে ভর্তাগুলো আছে সব 30 টাকা করে। আর এখানে আছে আপনার চিকেন, এটা সোনালি চিকেন, এটা 180 টাকা, পোয়া মাছ 200 টাকা, পাঙ্গাস মাছ 180 টাকা, চিংড়ি 200 টাকা, সবজি 50 টাকা, এবং এটা লাউ আলু, এই সবজিটাও 50 টাকা। আর তাছাড়া অন্যদিকে যে কাঁচা মাছগুলো আছে সেগুলো ফ্রাই বা যেটা করে নেবেন সেটা দিবে। এখন যেহেতু ইলিশ ধরা বন্ধ আছে, এই জন্য আমরা আসলে ইলিশ খেতে পাচ্ছি না। 25 তারিখ রাত 12টার পর থেকে আবার ইলিশ খাওয়া শুরু হবে। রূপচাঁদা তো এত ছোটো, রূপচাঁদা পার পিস কত? এই হচ্ছে আমার প্লাটারের অবস্থা। এটা হচ্ছে লেজ ভর্তা, আর এটা হচ্ছে করলা কারি ভর্তা, ফিশ মশলা কারি যেটাই বলেন, এটা সালাদ, আর এটা হচ্ছে ফ্রাই। তো ভর্তা দিয়ে আমি শুরু করতেছি। এই যে ভর্তা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আপনার সালাদ, মশলা সালাদ, মাছটা কোরাল মাছ একটা সামুদ্রিক মাছ। এটাতে প্রচুর পরিমাণে যে পুষ্টিগুলো আছে, বিশেষ করে অ্যান্টিঅক্সাইড, এবং এটা আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং এটা বিশেষ করে যাদের হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের হার্টের রোগী, তাদের জন্য এই সামুদ্রিক ফিশ খাওয়াটা খুব জরুরি আর কি। তবে মাছের দাম যেহেতু অনেক বেশি, সেটা আসলে সবার জন্য খাওয়া সবসময় হয় না। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক দিন পরে কোরাল মাছ খাচ্ছি, লাখ লাখ আল্লাহর প্রতি শুকরিয়া। আরও ভালো ডেজার্ট হিসাবে আছে এই যে পায়েসটা, স্যারের বাসার পায়েস স্পেশালি। যে জায়গাটা দেখতেছেন এটাই মূলত শিমুলিয়া নৌবন্দর। এখান থেকেই ফেরি যোগে মানুষ চলাচল করত, কিন্তু পদ্মা সেতু হয়ে যাওয়ার পর মুন্সিগঞ্জের এই নৌঘাট তার জৌলুস হারিয়েছে। তবে সরকার এটাকে নিয়ে পরিকল্পনা করতেছে পর্যটন কেন্দ্র সহ এবং নৌবন্দর নতুন করে চালু করার জন্য। সামনে দেখা যায় ওই যে স্বপ্নের পদ্মা সেতু। নেবেন কত দিবেন বলেন? রাজশাহী মাছ থাকে, এই যে পদ্মার না অন্য কোথাকার? পদ্মা এটা। ও, এটা পদ্মা নদী না? আমি তো ভাবছি এটা কীর্তিন আসা। মা পদ্মা ঘাট। হ্যাঁ, এগোটা 800 টাকা। 800? কম হয়েছে, কম 200 টাকা বাড়ায় চান? কত দিবেন? 1000 দেবো। দেন টাকা দেন। আমরা নৌকা রিজার্ভ নিয়েছি। এইটা হচ্ছে শিমুলিয়া ফেরিঘাট, লঞ্চ ঘাট, স্পিড ঘাট যেটাই বলে না কেন, এখন একদম পুরোপুরি বন্ধ। ড্রেজিং হলে বা ঈদের সময় একটু করে চালু হয়। MV রিভার ক্রুজ এখন
নোঙ্গর করে বসে আছে, অলস সময় পার করছে। বিকালবেলার সূর্য অস্ত সময়ের সূর্যমুখী সূর্যের দিকে যাওয়ার কারণে ব্রিজ দেখা যাচ্ছে না, পদ্মা সেতু। এটাই হচ্ছে আমাদের স্বপ্নের সেই পদ্মা সেতু। 3000 কোটি টাকা ব্যয় করে আমরা নির্মাণ করেছি আমাদের এই পদ্মা সেতু, যেটা দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতের মূল মাধ্যম। এটা শুধু একটা সেতুই না, এটা যোগাযোগ ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। রেল সহ, বাস সহ পদ্মা বহুমুখী সেতু। ড্রেজার নদী খননের জন্য যেগুলা পদ্মা সেতুর কাজের সময় নিয়ে আসা হয়েছিল সেগুলোও আছে। আবার দেখা যাচ্ছে BRWTর যেগুলো আছে, যেগুলো দিয়ে নদী খনন করে, নদী ড্রেজিং করে, সেগুলোও এখন এখানে আছে। এখন এভাবেই অলস সময় পড়ে আছে এই ড্রেজারগুলি। পদ্মা REC চাইনিজ ভাষায় লেখা আছে। আমাদের স্বপ্নের পদ্মা সেতু।